আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইরানের মজলিসের বাজেট কমিটির সদস্য মোহসেন জানগানেহ সম্প্রতি IRINN টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন যে বারবার পারমাণবিক স্থাপনায় বোমা হামলা এবং ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থামায়নি, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ত্যাগ করেনি কিংবা ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানোর নীতি থেকে পিছু হটেনি। বরং ইরান সফলভাবে তার অন্যতম আধুনিকতম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর নিরাপত্তা পরীক্ষা চালিয়েছে। জানগানেহের মতে ইরানের শিল্প ও প্রতিরক্ষা খাতের প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ যে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে পরাজিত করবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে এখন পশ্চিমা দেশগুলোকে ছেড়ে চীন ও পূর্বের দিকে ঝুঁকতে হবে। তার এই বক্তব্য আবারও ইঙ্গিত দিল যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সম্ভাব্য ICBM সক্ষমতা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা নীতিতেও বড় প্রভাব ফেলছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। ইরানের ICBM সক্ষমতা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। 1999 ও 2001 সালে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল অনুমান করেছিল যে ইরান 2015 সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ICBM তৈরি করতে পারবে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই মূল্যায়ন পুনর্ব্যক্ত করে এবং সতর্ক করে দেয় যে ইরান 2015 সালের আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপে আঘাত হানতে সক্ষম দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। এ কারণে ওয়াশিংটন ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয়, যাতে শুধু যুক্তরাষ্ট্র নয় বরং ইউরোপের বৃহৎ অংশ মধ্যপ্রাচ্য থেকে আসা ক্ষেপণাস্ত্র হুমকি থেকে রক্ষা পায়। তখন মূল প্রশ্ন ছিল, ইরান কি 2012 সালের মধ্যে এমন একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে? সেই সময় পর্যন্ত ইরানের অভিজ্ঞতা মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যা প্রতিবেশী দেশগুলো ও ইসরায়েলে আঘাত হানার জন্য যথেষ্ট। তবে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করা ছিল সম্পূর্ণ ভিন্ন ধাপ। কিছু বিশ্লেষক ধারণা দিয়েছিলেন কয়েক বছরের মধ্যে ইরান 3000 থেকে 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে, যা পশ্চিম ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে। কিন্তু 10,000 কিলোমিটার পাল্লার একটি ICBM তৈরি করা, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে, ইরানের পক্ষে অত্যন্ত কঠিন হবে যদি না উত্তর কোরিয়া কিংবা অন্য কোনো দেশ সরাসরি এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করে। এমন সহায়তা পেলেও কার্যকরভাবে মোতায়েন করতে অতিরিক্ত কয়েক বছর সময় লাগবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু ইরান ইরাক যুদ্ধের সময়। সে সময় ইরানি শহরগুলোতে শত শত ইরাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই অভিজ্ঞতা ইরানকে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি গড়ে তুলতে প্ররোচিত করে। 1980-এর দশকের মাঝামাঝি থেকে 1990-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে ইরান উত্তর কোরিয়া থেকে 300 কিলোমিটার পাল্লার স্কাড বি ও 600 কিলোমিটার পাল্লার স্কাড সি ক্ষেপণাস্ত্র কিনে আনে। পরে দেশীয়ভাবে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংযোজন ও উৎপাদন শুরু করে। এরপর ইরান তৈরি করে শাহাব-3 ক্ষেপণাস্ত্র, যা এক ধরনের তরল জ্বালানি চালিত, ওজন প্রায় 16 মেট্রিক টন, পাল্লা 1300 কিলোমিটার এবং পেলোড 750 কিলোগ্রাম। উত্তর কোরিয়ার নোডং ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে নির্মিত শাহাব-3 প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ হয় 1998 সালে এবং 2003 সালে উন্নয়নমূলক পরীক্ষা শেষ হয়। এরপর থেকে ইরান আরও নানা ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে কাজ করেছে। 2004 সালে ইরান একটি পরিবর্তিত শাহাব-3 পরীক্ষা করে, যেখানে নতুন নাকের কাঠামো বা নোজ কন ব্যবহার করা হয়, যা কথিতভাবে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। 2005 সালে ইরান ঘোষণা করে যে শাহাব-3 এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। 2006 সালে জানুয়ারি ও মে মাসে আবারও শাহাব-3 পরীক্ষা চালানো হয়, যার মধ্যে জানুয়ারির পরীক্ষায় উত্তর কোরিয়ার আরও উন্নত নোডং বি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয়।
নোডং বি ছিল মূল নোডং ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী ও স্থিতিশীল, যার পাল্লা 2500 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় ইরান কিছু নোডং বি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে পেয়েছে এবং সম্ভবত দেশীয়ভাবে উৎপাদনও করেছে। শাহাব-4 নামের আরেকটি প্রকল্প চালু ছিল বলে খবর পাওয়া যায়, তবে এটি কখনো পরীক্ষা হয়নি এবং হয়তো বাতিল হয়ে গেছে। কিছু প্রতিবেদনে বলা হয় এটি রাশিয়ার SS-4 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বা উত্তর কোরিয়ার তপোদং-1 এর নকশা দিয়ে তৈরি হতে যাচ্ছিল। তবে ইরান এখন পর্যন্ত এ ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করেনি। ইরানের মহাকাশ কর্মসূচি আরেকটি বড় দিক। প্রথমে রাশিয়ার সহায়তায় 2005 সালে 2টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান। 2007 সালে ইরান ঘোষণা দেয় যে তারা দেশীয়ভাবে নির্মিত একটি স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট প্রস্তুত করেছে। ধারণা করা হয় এটি শাহাব-3 বা ঘাদর ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি, যার ওজন 22 থেকে 27 টন এবং যা মূলত নিম্ন কক্ষপথে কয়েকশো কিলোগ্রাম ওজনের স্যাটেলাইট পাঠাতে সক্ষম। তবে এর পাল্লা সর্বোচ্চ 2000 থেকে 4000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যথেষ্ট নয়। ঘাদর ক্ষেপণাস্ত্র ছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি 1 থেকে 2 ধাপের ক্ষেপণাস্ত্র যা কথিতভাবে কঠিন জ্বালানি ব্যবহার করে। কঠিন জ্বালানির সুবিধা হলো এটি তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণ করা যায়, যেখানে তরল জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য কয়েক ঘন্টা সময় লাগে। ইরান 2005 সালে ঘোষণা করে যে তারা ঘাদরের জন্য কঠিন জ্বালানির ইঞ্জিন পরীক্ষা করেছে এবং এর পাল্লা 2000 কিলোমিটারের বেশি। 2007 সালের এক সামরিক কুচকাওয়াজে ঘাদর প্রদর্শিত হয়, যার ঘোষিত পাল্লা 1800 কিলোমিটার। শাহাব-5 বা শাহাব-6 নামেও আরও কিছু প্রকল্পের কথা শোনা গেছে, যা উত্তর কোরিয়ার তেপোদং-2 ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি হবার সম্ভাবনা ছিল, তবে এগুলোর কোনো পরীক্ষার প্রমাণ নেই। উত্তর কোরিয়া নিজেও 2006 সালে তেপোদং-2 পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছিল। পরবর্তী সময়ে উন্নত সংস্করণ যেমন তেপোদং-2C বা তেপোদং-3 এর পাল্লা 10,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হলেও এটি যাচাই করা যায়নি। প্রশ্ন হলো, ইরান কি আসলেই ICBM তৈরি করতে পারবে? এর জন্য কয়েকটি জটিল প্রযুক্তি আয়ত্ত করা প্রয়োজন। বহু ধাপের ক্ষেপণাস্ত্রের ধাপ বিচ্ছেদ প্রযুক্তি, অত্যন্ত শক্তিশালী প্রপালশন ব্যবস্থা, উচ্চগতির পুনঃপ্রবেশযান প্রযুক্তি এবং উন্নত লক্ষ্যভেদী নির্দেশনা ব্যবস্থা। ইরান এখনও এসবের কোনোটাই পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। অন্য দেশের অভিজ্ঞতা দেখলে বিষয়টি পরিষ্কার হয়। ভারতের অগ্নি-3 ক্ষেপণাস্ত্র তৈরি ও সফলভাবে পরীক্ষা করতে 5 থেকে 6 বছর সময় লেগেছিল। ব্রাজিল 10 বছরেরও বেশি চেষ্টা করেও নিজস্ব মহাকাশ উৎক্ষেপণ রকেট তৈরি করতে ব্যর্থ হয়েছে। ইরানের বহুধাপ ক্ষেপণাস্ত্র শাহাব-3D 2000 সালে পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছিল। তাই ধারণা করা যায় ইরানের একটি ICBM তৈরি করতে অন্তত 5 থেকে 10 বছর সময় লাগবে, যদিও প্রয়োজনীয় সম্পদ ও প্রযুক্তি ধারাবাহিকভাবে ব্যবহার করা যায়। সবশেষে বলা যায়, মোহসেন জানগানের বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করতে চায়। স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রে ইরানের সাফল্য প্রমাণিত। ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম কিছু ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে বলে মনে করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি কার্যকরী ICBM তৈরি এখনও তাদের নাগালের বাইরে। যদি উত্তর কোরিয়া উন্নত প্রযুক্তি হস্তান্তর করে তবে প্রক্রিয়াটি দ্রুত এগুতে পারে, অন্যথায় দেশীয়ভাবে তৈরি করতে গেলে দীর্ঘ সময় লাগবে। তবে ইরানের দৃঢ় অবস্থান, প্রতিরক্ষা খাতের অগ্রগতি ও রাজনৈতিক অভিপ্রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্বস্তি সৃষ্টি করছে এবং পশ্চিমা দেশগুলোকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে এটি ইরানকে আরও ঘনিষ্ঠভাবে চীনের মতো পূর্বাঞ্চলীয় শক্তির দিকে টেনে নিচ্ছে, যেমনটি জানগানেহ তার বক্তব্যে উল্লেখ করেছেন।
স্ন্যাপব্যাক স্যাংশন সহযোগিতা স্থগিত ঘোষণার 2 দিন আগে 18 সেপ্টেম্বর ইরান এই উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পার্লামেন্ট সদস্য মোহসেন জানগানে গণমাধ্যমকে জানান, পরশু রাতে আমরা দেশের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি, যা আগে কখনো ব্যবহার করা হয়নি এবং এটি সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিত্যাগ করেনি কিংবা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আপোষ করেনি। এই পরীক্ষার দৃশ্যমান ছবি ইরানের বেশ কয়েকটি শহর থেকে দেখা যায়, যা অনানুষ্ঠানিক হলেও উল্লেখযোগ্য বিশ্লেষণের জন্ম দেয়। ক্ষেপণাস্ত্রের অস্বাভাবিক ধোঁয়ার রেখা ও আলো ইঙ্গিত দেয় যে এতে স্ক্র্যামজেট ইঞ্জিন ও পালস ডেটোনেশন ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রপালশন পদ্ধতিতে জ্বালানি ও বাতাসকে ধারাবাহিক বিস্ফোরণের মাধ্যমে সংকুচিত করা হয়, যা অত্যন্ত কার্যকর ধাক্কা ও থ্রাস্ট উৎপন্ন করে। বিশেষ দিক হলো, এই ধরনের প্রযুক্তি আগে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু ইরান এটিকে বাস্তবায়ন করতে পেরেছে বলেই মনে করা হচ্ছে। প্রযুক্তিগত বিবরণের বাইরে রাজনৈতিক বার্তাটিও ছিল স্পষ্ট। ইরান তার কৌশলগত সক্ষমতা প্রদর্শন করেছে। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মধ্যে অনেক মিল রয়েছে। তাই প্রতিটি উৎক্ষেপণ একই সঙ্গে ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন ও মহাকাশ প্রযুক্তিতে অগ্রগতির প্রতিফলন। সমঝোতা স্থগিতের মাত্র 2 দিন আগে এই পরীক্ষা চালিয়ে তেহরান পশ্চিমাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছে, কৌশলগত নমনীয়তা থাকতে পারে, কিন্তু লাল দাগ অটুট থাকবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।